This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, শুরু করছে নিউজ এট 2 আর এই মুহূর্তে শহরের ছবিটা দেখাবো। চতুর্দিকে পেলোডার ঘুরে বেড়াচ্ছে, চতুর্দিকে জবরদখল উচ্ছেদের কাজ চলছে। কারণ বলেছেন মমতা ব্যানার্জি, নির্দেশ দিয়েছেন তিনি। দেখুন শহরের ছবি। এই শহরেও পেলোডার চলছে, এই শহরেও জবরদখল হটানোর কাজ চলছে। দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে যে সমস্ত ফুটপাত দখল করে দোকানপাট, ব্যবসা বাণিজ্য চলেছে, এবার তা সাফ করার কাজ চলছে। শহরের বিভিন্ন জায়গার ছবি একসঙ্গে আপনাদের দেখাবো। শহরের বিভিন্ন জায়গায় এভাবেই চলছে কাজ। এখনো অবধি মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর থেকে প্রায় 100 জায়গায় এই জবরদখল হটানোর কাজ চলছে। সুতরাং কতটা তৎপর প্রশাসন দেখতে পাচ্ছেন, কতটা তৎপর হতে পারে প্রশাসন বুঝতে পারছেন। তৎপর তার মানে চাইলে হওয়া যায়। মুখ্য প্রশাসক নির্দেশ দিলে, সদিচ্ছা থাকলে আসলে তৎপর হওয়া যায়, এই অপারেশনই প্রমাণ করছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চান তার দল, তার প্রশাসনকে কোথাও একটা আরো তেড়ে ফুঁড়ে উঠে শুদ্ধ করতে, মানুষের আরো কাছাকাছি পৌঁছতে। তিনি তার দলে বিভিন্ন ধরনের, আমরা দেখেছি সোমবারের মিটিংয়ে তিনি প্রকাশ্যে দলের নেতাদের তিরস্কার করেছেন, ভর্ৎসনা করেছেন। আমরা দেখেছি প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তি, আমলাদের তিনি ভর্ৎসনা করেছেন, এমনকি বদলও হয়েছে। ওই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তারপরে সচিব বদল হয়েছে বিভিন্ন দপ্তরের। তার মানে খোল দঞ্চে বদলাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মন্ত্রিসভার বৈঠক ঠিক এই আবহের মধ্যেই। মন্ত্রিসভার বৈঠকেও কি এরকম কিছু আমরা দেখতে পাবো? মন্ত্রিসভার বৈঠকেও কি খারাপ আর ভালো পারফর্মার কারা? ঠিক যেমন আগের দিন সোমবারের বৈঠকে পুরসভাগুলো কোনটা ভালো কোনটা খারাপ নাম ধরে ধরে বললেন মমতা ব্যানার্জি। আজও কি সেই সম্ভাবনা? আমি আরো জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সৌরভ ভূ, আমার সহকর্মী। সৌরভ, আমার ভীষণ জানতে ইচ্ছে করছে। আমার তো মনে হয় এই আবহে সেরকম কিছু আমরা এক্সপেক্ট করতেই পারি না। সব থেকে বড় কথা হচ্ছে যে নবান্নে যে ক্যাবিনেট বৈঠক হয়, সেই ক্যাবিনেট বৈঠক থেকেই কোনো কাউকে সরিয়ে দেওয়া কিংবা কাউকে আলাদা করে দায়িত্ব দেওয়া, এই ঘটনা খুব বিরল। সম্প্রতি একটি ঘটনা ঘটেছে। বনমন্ত্রীর দায়িত্বটা বীরবাহা হাঁসদাকে দেওয়া হয়েছিল এবং সেটা হয়েছিল ক্যাবিনেট বৈঠকে। একটা কথা, তুমি যে প্রশ্নটা তুলছো, এটা তো ওঠাটাই স্বাভাবিক। তার কারণ আমরা দেখলাম এত বড় একটা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একেবারে অগ্নিশর্মা হয়ে উঠলেন, অগ্নিকন্যা। তিনি রাজনীতির মাঠে ছিলেন, প্রশাসনের মাঠে তাকে অগ্নিকন্যা হিসেবে আমরা পেলাম। এবং ধরে ধরে ব্যাপক রকম হাই ভোল্টেজ মিটিং। খুব স্বাভাবিকভাবে এরকম একটা বৈঠক হওয়ার পর, এরকম একটা বার্তা যাওয়ার পর, যেখানে কলকাতা সহ বিভিন্ন জায়গায় আজকে একটা মানে একটা সাজো সাজো রব চলছে মুখ্যমন্ত্রীর বার্তাকে বাস্তবায়িত করবার জন্য, সেখানে একটা ক্যাবিনেট বৈঠক। এবং ইতিমধ্যেই অরূপ রায়, সুজিত বসু, এই নামগুলো নিয়ে তার অসন্তোষের কথা চলেছে। যেসব মন্ত্রীরা, তারা কি দায়িত্ব হারাবেন? সূত্রের দাবি এখনই তেমন কিছু হচ্ছে না। তবে তারা তাদের পারফরমেন্স যে স্ক্যানারে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে রয়েছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। আগামী দিনে কোনো দায়িত্ব বদল হয় কিনা আমরা নিশ্চিতভাবে সেদিকে তাকিয়ে থাকবো। আর একটা জেনুইন ব্যাপার, পার্থভৌমিক এমপি হয়ে গেছেন, সাংসদ হয়ে গেছেন, তার একটা গুরুত্বপূর্ণ দপ্তর সেচ, সেটাকে পাবেন। এই ব্যাপারেও আজকে কোনো সিদ্ধান্ত হলেও সেটা আজকে হয়তো আমরা জানতে পারবো কিনা আমরা নিশ্চিতভাবে তাকিয়ে থাকবো। তবে পারফরম্যান্স বোধহয় মাথায় ঘুরছে, পারফরম্যান্সই হচ্ছে একেবারে শিরোধার্য। একদম। এবং যে বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তারপর এই ক্যাবিনেট বৈঠক নিয়ে নিশ্চিতভাবে সবার নজর থাকবে। সাধারণত রীতি ক্যাবিনেট বৈঠক থেকেই এমন কোনো হয় না, কিন্তু এই বৈঠকের পর কারা কারা দায়িত্ব, কার ডানা ছাটা হতে পারে, কিংবা কোনো বাড়তি দায়িত্ব কেউ পেতে পারেন কিনা, আর পার্থভৌমিকের দপ্তর কার কাছে যাচ্ছে, সেটা মনে করা হচ্ছে যারা মন্ত্রী আছেন তাদেরই কাউকে একটা বাড়তি দায়িত্ব হিসেবে দিয়ে দেওয়া হতে পারে। এই দিকে আমাদের নিশ্চিতভাবে নজর রাখতে হবে। থ্যাংক ইউ, তুমি তো নজর রাখছো। পরে আবার আপডেট নেব। সৌরভ আমাদের জানালো যে আজকে কিন্তু পারফরমেন্স নিয়ে কাটাছেড়া হতে পারে, তবে খুব বড় কোনো সিদ্ধান্ত নাও হতে পারে, কারণ এটা রীতি নয়। তবে যে মুডে রয়েছেন মমতা ব্যানার্জি, তাতে যা কিছু হতেও পারে। তবে এর মধ্যেই বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্বনাথ দা। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন
আর তারপর হই হই করে পুলিশ প্রশাসন সবাই কাজে নেমে পড়লো, যেন মহাযজ্ঞ চলছে শহর জুড়ে, শহরের বাইরেও। মানে চাইলে পারা যায়, এতদিন আপনারা চাননি। আপনি আপনার মতো ব্যাখ্যা করছেন, কিন্তু ঘটনা হলো আমি যেটুকু বুঝি যে কলকাতায় বা বাংলায় কোনো জায়গায় সরকারি জমি যদি কেউ জবরদখল করে নেয়, সেক্ষেত্রে সরকার সেই জবরদখল মুক্ত করার জন্য সর্বদা চেষ্টা করবে। এটা তো হতে পারে না যে সরকারি জমিতে কেউ হস্তান্তর করবে, কেউ ভাড়াটে বসাবে, কেউ কাঠামো তৈরি করবে, কেউ নানান ধরনের থাকতে। সরকারের জমি মানে জনগণের জমি। আমরা জনগণের কাজের যে দায়িত্ব পেয়েছি বলে আমাদের সেইটাকে রক্ষা করার দায়িত্ব। আপনারা দায়িত্ব কবে থেকে পেয়েছেন বলেছিলেন? এটা কত সাল? প্রশাসনিক কাজ হচ্ছে। বৈশ্বনাথদা দায়িত্ব পেয়েছেন 2011 থেকে, এটা 2024, 11 থেকে এসে 24-এ মনে হলো আমাদের এই জঞ্জাল সাফ করা দরকার। এত দেরি? এটা তো আপনি মনে করছেন 11-র পরেও কি আমরা জঞ্জাল মুক্ত করিনি? আমরা কি সরকারি জমিতে এরকমটা আমরা দেখি এই যে শহরে পেলোডার ঘুরছে 48 ঘন্টায় 400টা জায়গা সাফ হয়ে গেল, এই দৃশ্য আমরা দেখিনি। তাদেরকে তো প্রতিহত করেই এই কাজগুলো করতে হচ্ছে। সরকারি জমিতে জবরদস্তি কেউ বসতে পারে না, যারা বসতে চাইছেন তারা অন্যায় করছেন। সরকারি জমি কেবলমাত্র সরকারি কাজেই ব্যবহৃত হবে। সরকারি জমিতে যে কেউ যে কোনো মুহূর্তে বসতে পারে না, বসতে পারলে এই যে নীতি কথাগুলো খুব ভালো লাগছে শুনতে বৈশ্বনাথদা, কিন্তু এটা এত দেরিতে কেন এই প্রশ্ন উঠবে, সে আপনি যে ব্যাখ্যাই দিন, প্লিজ সঙ্গে থাকুন। আপনার জন্য আমার এর পরেও প্রশ্ন থাকবে, আমি শোনাবো। তার আগে ভাঙড়ের দোর্দণ্ড প্রতাপ নেতা, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নির্ভরযোগ্য নেতা, 2-3টে ভোট পেরোনোর পর আরো নির্ভরযোগ্য, শওকত মোল্লার কথা শুনুন। এই ভাঙড়ের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম। পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে 6 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে, কারো কারো কাছ থেকে নেওয়া হয়েছে। এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তসরুপ করেছে, এটা আমি প্রথমে বুঝতে পারিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন, ভাঙড়ে নেতাগিরি করছো। ওখানে একজন প্রধান আছে, তার স্বামীর নাম খয়রুল, তার মার্ডার করার জন্য 18 লক্ষ টাকা লেনদেন হয়েছে। তুমি যে আরাবুল করো, সে আরাবুলেই এই ঘটনার মূল নায়ক। দোর্দণ্ড প্রতাপ নেতা শওকত মোল্লা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে, তিনি তৃণমূলের তাজা নেতার বিরুদ্ধে বলছেন একের পর এক অভিযোগ। বলতে বলতে নাম নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরাবুল ইসলামের রুষ্ট, যে আরাবুল ইসলামকে একসময় তাজা নেতা বলেছিলেন তৃণমূলেরই নেতা মদন মিত্র। বৈশ্বনাথদা, আপনাদের এক নেতা আর এক নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন। দেখুন, এই বিষয়টা না জেনে না কোনো মন্তব্য করা যাবে না। এইটুকু বলতে পারি যে কেউ কোনো রকম কোনো বেনিফিট কোনো জায়গায় নিতে চাইলে সেটা আইন প্রশাসন তার থেকে ব্যবস্থা নেবে। আমরা চাই না পাবলিকের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে সরকারি জমি অধিগ্রহণ বা অন্য যে কোনো কাজ যে কেউ যে খুশি মতো করুক। যারা করবে তাদের ভোগ করতে হবে, সে যেই হোক, তার প্রতি তার আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আইনত যা ব্যবস্থা আমাদের ল অফ দ্য ল্যান্ডে যা বলা আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। সে তো বটেই। বৈশ্বনাথদা, প্রশ্ন হচ্ছে আপনারা তাজা নেতা তৈরি করেন, তারপর তারা এই লটাকে নিজেদের হাতে তুলে নেয়, তারপর আপনারা বলেন ল অফ দ্য ল্যান্ড আছে, তার মতো ব্যবস্থা হবে। এটাই কি ক্রোনোলজি বাংলার? আসলে আপনি তো একটা ঘটনাকে দেখিয়ে সমস্ত ঘটনাকে দেখাতে চাইছেন, একটা নাম বলে সমস্ত ঘটনাকে দেখাতে চাইছেন। সারা রাজ্য জুড়ে আমাদের বহু কর্মী আছে, বহু নেতৃত্ব আছে, কারুর বিরুদ্ধে তো এইরকম দেখাতে পাচ্ছেন না। কেবলমাত্র একটা ঘটনা দেখিয়ে আপনি বলছেন সত্যি কোনটা মিথ্যে কোনটা সময় সব উত্তর। আমি কে বলার? আপনাদের শওকত মোল্লা বলছেন। আমি কোন ছাড়? শওকত মোল্লা চাইলে আবার শোনাবো আপনাকে, শুনবেন? না বেশ, আচ্ছা, আপনি যখন এত ব্যগ্র হয়ে আপনি যখন আরো ঘটনা দেখতে চাইছেন, আমি না দেখিয়ে থাকতে পারছি না, প্লিজ সঙ্গে থাকুন। ব্যারাকপুর বিরিয়ানি ব্যবসায়ী, শুনুন একটু আগে তার সঙ্গে আমার সহকর্মী অনন্ত কথা বলেছে।
ব্যবসায়ী বাড়ি থেকে বেরোতে পারছেন না কেন, একবার শুনুন। এর আগে যেরকম মানে তারা চেয়েছিলেন 20 লাখ টাকা দিতে হবে, না দিলে পরে ওই সেম অ্যাকশন করবে, মানে যেরকম আমার ব্যারাকপুরে করেছে আর কি, 2 বছর আগে যেরকম ব্যারাকপুরে হয়েছে না, কেউ পুলিশ কিছু আইডেন্টিফাই করেছে, কিছু ফোনস আসছে পুনে থেকে বলছে ফোনস আসছে, পুলিশ ট্রেস করেছিল, বিহার থেকেও করেছে কিছু পুলিশ, কিছু কাউকে তুলেও এনেছে, 2-1 জনকে বাইরে থেকে তুলেও নিয়ে এসছে, কোনো সুরাও নেই। এই মুহূর্তে এখন অবধি কোনো নিরাপত্তা নেই, আপাতত গৃহবন্দী হয়ে আছে, সেরকমভাবে বেরোতে পারছি না, যখনই বেরোচ্ছি নয় সিপি সাহেবের কাছে নয় থানায় গিয়ে বসে থাকছি, দোকানে যাওয়ার মতন সে পরিস্থিতি হচ্ছে না, যেতেও পারছি না। ব্যারাকপুরের বিরিয়ানি ব্যবসায়ী থেকে 20 লাখ টাকা চাওয়া হয়েছে, 20 লাখ তোলা চাওয়া হয়েছে। সব থেকে মজার বিষয় বৈশ্বনাথদা, এই ব্যবসায়ী তৃণমূল করেন, পঞ্চায়েত সমিতির সদস্য, তিনি পর্যন্ত বাদ যাচ্ছেন না, 20 লাখ কর করে তোলা চাওয়া হয়েছে। আরো ঘটনা নিশ্চয়ই আপনি দেখতে চান না এরপর? না, আপনি তো দেখাচ্ছেন নেগেটিভ খবর, তো হচ্ছে দেখাচ্ছে ব্যবসায়ীকে চাওয়া হয়েছে অন্যায়ভাবে, যদি কেউ চায় আইন ব্যবস্থা নেবে, প্রশাসন ব্যবস্থা নেবে। এই ধরনের দুষ্কৃতিকারীরা তো তৃণমূল কংগ্রেস নয়, এই ধরনের যারা টাকা লোকের কাছে বিরিয়ানি বলার লোকের থেকে টাকা চাইছে, এরা কি কোনো মানে পার্টির সদস্য নাকি? এদের সঙ্গে পার্টির কোনো যোগাযোগ আছে নাকি? তৃণমূল কংগ্রেসের সদস্য তারা, এটা বলে দিলেই একটা কেউ তৃণমূলকে দাগিয়ে দিলেই তো হবে না। কে দাগালো? বলিনি, আমি বলিনি যে এরা তৃণমূল করে, আমি বললাম ওই ব্যবসায়ী তৃণমূলের পঞ্চায়েতের সদস্য, পলিটিক্যাল ক্যারিয়ার আছে তার, তিনি পর্যন্ত রেয়াত পাচ্ছেন না, তার ছাড় নেই। দুষ্কৃতীদের এত সাহস, এই সাহসটাকে দিচ্ছে? প্রশ্ন এটা। তারা পুলিশ মানে না, তারা পার্টি মানে না, এরা কারা? এরা সাহসটা পায় কি করে? উত্তরটা চাই এবার। মানে সমাজে কি আপনি নতুন তোলাবাজ দেখছেন বা দুষ্কৃতি দেখছেন, মিসক্রিয়েন্টস দেখছেন? যবে থেকে আমাদের দেশ তৈরি হয়েছে, সমাজ তৈরি হয়েছে, তবে থেকে তোলাবাজি আছে। এইগুলো সবই সামাজিক ব্যাধির অঙ্গ। এরা সামাজিক ভাবে, এরা সমাজের বিরুদ্ধে কাজ করে, সমাজ এদের এই কাজগুলোকে সমর্থন করে না। এবার কেউ কেউ তার ব্যক্তির স্বার্থে নানান ধরনের অঘটন ঘটায়, দুষ্কৃতিকাণ্ড ঘটায়, তার দায়িত্ব প্রশাসনের, প্রশাসন ব্যবস্থা নেবে, তাদেরকে অ্যারেস্ট করবে, তাদেরকে কাস্টাডি নেবে, তাদের উপর বিচার হবে, তাদের শাস্তি হবে। প্রশাসনের যদি হাত পা বেঁধে রাখে শাসক দল, যে অভিযোগটা ওঠে, তাহলে এইগুলো তো দেখুন অনেক রকম কথা বাজারে ছেড়ে দেওয়া হয়। হাত পা কেন বাঁধবে? পুলিশ কি তার অশোক স্তম্ভটার কথা ভুলে যায়? পুলিশ কি তার যে এথিক্স, তার যে শপথ নেয়, সেই শপথের কথা ভুলে যায়? সেটা বলে দিলেই তো হবে না। আসলে দোষারোপের পালা চলছে, কেউ কেউ দোষারোপ করে সমাজের যে সমাজ তৈরি থেকে যে ঘটনাগুলো হয়েছে, ইট ইজ নট দ্যাট যে তৃণমূল কংগ্রেস সরকারে আছে বলে তৃণমূল কংগ্রেসের উপর লায়াবিলিটি। মজার বিষয়টা হলো এখন তৃণমূল যা যা বলছে, বিরোধীরা এতদিন তাই তাই বলে এসেছে, ইনক্লুডিং মমতা ব্যানার্জি। আপনি বলছেন তৃণমূলকে দাগালে চলবে না, তো সোমবারের ওই নবান্নের বৈঠকে, 1 ঘন্টার বৈঠকে কাকে দাগালেন মমতা ব্যানার্জি? বিরোধীদের, দুষ্কৃতীদের, না আপনাদের দলের নেতাদের? কে টাকা খায় বলেছেন? আপনাদের দলের নেতারা। আমাদের সাহস আছে, মুখ্যমন্ত্রী তো ডাইরেক্টলি বলেছেন তারা কিছু কোথাও কি করলে। এটা তো আগে কোনোদিন বুদ্ধদেব ভট্টাচার্য বলেননি বা জ্যোতি বোস বলেননি। আগেও তো সরকার চলেছে পশ্চিম বাংলায়, কোনোদিন দেখেছেন মামা খোকনের নামে বলতে বুদ্ধদেব বাবুকে, বা হাত কাটা দিলীপের নামে বলতে, বা ওই নয়াপট্টিতে যে ঘটনা ঘটেছে? না, মমতা ব্যানার্জি এক মিনিট, উনি কোনো হাত কাটা দিলীপের নামে বলেননি। বৈশ্বনাথদা ভুল করছেন, বলেছেন সুজিত বসুর নামে, গৌতম দেবের নামে, যারা রাজ্যের মন্ত্রী, অরূপ রায়ের নামে, যারা রাজ্যের মন্ত্রী। ওরা হাত কাটা দিলীপ নয়, প্লিজ গোলাবেন না। আপনাদের নেতা মন্ত্রীরা টাকা তোলেন বলছেন মমতা ব্যানার্জি, টাকা নিয়ে বাইরের লোক বসান। গাঙ্গুলি কে ছিলেন? কান্তি গাঙ্গুলি গঙ্গাধর ভট্টাচার্যের খুনের মামলার আসামি, তাকে জ্যোতিবাবু বলেছিলেন আমার গাড়িতে করে ঘুরবে, কিন্তু এখানে সেটা বলা হয় না। যে অন্যায় করবে তাকে শাস্তি পেতে হবে, তাকে ফল ভোগ করতে হবে, আইনের পথে চলবে, এটা আমাদের পরিষ্কার কথা। এটা আপনাদের মুখে শুনলে আপ্তবাক্য মনে হয় আজকাল, তবু শুনতে ভালো লাগে।
আইন যেন আইনের পথ ধরে চলতে পারে, বাধা যেন কেউ না তৈরি করে। বৈষ্ণবদার সঙ্গে থাকুন। আরও একটা ঘটনা দেখুন, সল্ট লেকে কাউন্সিলররা কাজ করে না, ওপেনলি নবান্নের বৈঠকে মমতা ব্যানার্জি সোমবার বলে দিয়েছেন। আমরা তারপর খোঁজ খবর শুরু করি। সোমবারের সেই বক্তব্যের পরে আমরা দেখি বিস্তর গোলযোগ আছে। কাউন্সিলররা শুধু পরিষেবা দেন না এমন নয়, বেআইনি হোর্ডিং রম রম করে চলছে সল্টলেক চত্বরে। সৌরভ আমার সহকর্মী আরো বলতে পারবে। সৌরভ। প্রিয়দি, দেখো এই যে পুরো বিতর্ক, হোর্ডিং বিতর্ক তৈরি হয়েছে এবং থেকে আর্থিক অনিয়মের, কোটি কোটি টাকা আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ সামনে আসছে। সেই অভিযোগের সূত্রপাতটা কোথায়? সেই অভিযোগের সূত্রপাত পুরসভার মেয়র পরিষদের বৈঠকের একটা স্বীকারোক্তি। গত 10ই জন সেই বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে বলা হচ্ছে যে বিধাননগরে বেআইনি হোর্ডিংয়ে রমরমা ছেয়ে গিয়েছে। সেই নথির প্রতিলিপি আমাদের কাছে আছে। পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে যে গত 1 বছর আগে 23শে জুন, পরবর্তী ক্ষেত্রে সেপ্টেম্বরে আরও 2টি মেয়র পরিষদ বৈঠক করে এই যে বেআইনি হোর্ডিং রুখতে যে পদক্ষেপের কথা ভাবা হয়েছিল, যেগুলো করা হবে, সেই সমস্ত পদক্ষেপ করা হয়নি। প্রশ্ন উঠছে যে বিধাননগর পুরসভার কাছে নথিবদ্ধ যে নথি রয়েছে তাতে বলা হচ্ছে 130টা হচ্ছে সেখানকার লিগ্যাল হোর্ডিং। সেই জায়গায় সেখানে 730+ হোর্ডিং রয়েছে। এর থেকে কত আয় হতে পারে? 5 বছরে 100 কোটি টাকা পুরসভার হিসেব, বছরে 20 কোটি টাকা। তাহলে এই যে বেআইনি হোর্ডিং 600+ বেআইনি হোর্ডিং রইল, সেই টাকা কোথায় গেল? কেন পুরসভা এই যে পুরসভা এখন যে পদক্ষেপের কথা বলছে, যেগুলোকে লিগ্যালাইজ করে টেন্ডার করা হবে, কিন্তু একবারও পুরসভা কোথাও বলছে না যে এত বছর ধরে যারা বেআইনিভাবে হোর্ডিং ব্যবসা করেছেন বিধাননগর পুরো এলাকায়, তাদের ঘাড় ধরে টাকা আদায় করবে প্রশাসন, কোথাও বলছে না। আর এখানে প্রশ্ন উঠছে তাহলে এই টাকা কেন আদায় করতে সক্রিয় হচ্ছে না প্রশাসন? আরও বেশি করে প্রশ্ন উঠছে কারণ মেয়র কৃষ্ণা চক্রবর্তী নিজে এই দফতর নিজের অধীনে রেখেছেন। তাহলে খোদ মেয়র যে দফতর তার অন্তর্গত রয়েছে, সেই দপ্তরে এত বড় কোটি কোটি টাকার গরমিল। প্রশ্ন তো উঠবে। সৌরভ, ধন্যবাদ। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগরের মেয়র, শুনুন কি বলছেন। আমাদের বকেছেন, আমাদের করতে বলেছেন, উনি আমরা করব, যেখানে আমাদের গাফিলতি আছে মাথায় পেতে নেব এবং মানুষের কাজ করতে এসছি, মানুষ বলবে এবং নেত্রী নিজে বলেছে, ওটাই আমার কাছে শেষ কথা, আমার লাস্ট মন্ত্র, ওটাকে আমি সফল করব। না, এর মধ্যে কি বেআইনি নির্মাণ, বেআইনি হোর্ডিংটাও থাকছে? কালকে যে যে সাবজেক্ট নিয়ে বলেছে সেটা নিয়ে। বৈষ্ণবদার কাছে যাব আরো একবার। বৈষ্ণবদা, এই যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, তারপর খোঁড়াখুড়ি শুরু হলো, কিন্তু এটা কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে যাচ্ছে। তো দেখুন, আমি তো কলকাতা পৌরসভার কাউন্সিলর, এখনো ওই পৌরসভার অফিসেই আছি। ইঞ্জিনিয়াররা বাইরে দাঁড়িয়ে আছেন, তাদের সাথে তারপরে কথা বলবো। আমি জানি না যে হোর্ডিং এর ব্যাপারে যখন ওরা সিদ্ধান্ত নিয়েছিল পৌরসভায়, বিধাননগর পৌরসভায়, তাহলে সেখানে বেআইনি হোর্ডিং এর কথা জানবার পরে সঠিক পদক্ষেপ কেন নেওয়া হয়নি? এটা তো বিধাননগর পৌরসভার দায়িত্ব ছিল। কলকাতা পৌরসভার বিরুদ্ধেও হোর্ডিং দুর্নীতির অভিযোগ বিজেপি করছে। জানি হোর্ডিং বিজ্ঞাপন ডিপার্টমেন্টের লোকেরা গিয়ে সেগুলোকে বলেন যেভাবে বেআইনি হোর্ডিং লাগানো যাবে না, সেটা ওখানে কেন যায়নি তারা উত্তর দিতে পারবেন। তবে কোনো বেআইনি হোর্ডিং এর কারবার চলবে না। যা কিছু করতে হবে নিয়ম শৃঙ্খলা মেনে করতে হবে, নিয়ম নীতি মেনে করতে হবে। কারা লাগিয়েছেন, যারা দায়িত্বে ছিলেন, তারা নিশ্চিতভাবে ব্যাপারটা যখন অ্যাড্রেস হয়েছে ইস্যুটা, তারা নিজেদের ভুল স্বীকারও করেছেন, তাদের মেয়র স্বীকারও করেছেন এবং সেগুলো তারা সঠিকভাবে দেখবেন বলেই আমার বিশ্বাস। আগামী দিন এটা কোনো মতেই বরদাস্ত করা হবে না, এটা খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। বৈষ্ণবদা, আপনাকে অনেক ধন্যবাদ, এতক্ষণ সঙ্গে ছিলেন। তবে আরো একটি বিষয় আমাদের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব। 2 বিধায়ক যারা মানুষের ভোটে জিতেছেন, তারা এখন বিধানসভার বাইরে বসে রয়েছেন, শপথে নিতে পারছেন না, কাজই শুরু করতে পারছেন না। আমি বিধানসভার বাইরে থেকে আমার সঙ্গে রয়েছে প্রদীপ্ত, ওর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, সায়ন্তিকার রেয়াতের কথা বলছি, এই দুজন বাইরে বসে আছেন, এদের ভবিষ্যৎ কি? কতক্ষণ বসবে না? দেখো, তারা যেটা জানাচ্ছেন বারংবার যে রাজ্যপালের জন্য তারা অপেক্ষা করছেন, এবং তুমি প্ল্যাকার্ডটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে ওয়েটিং ফর দ্য অ্যারাইভেল অফ অনারেবল গভর্নর ফর ওথ। শপথের জন্য তারা ওয়েট করছেন দীর্ঘ সময়। কতক্ষণ অপেক্ষা করবেন? তোমার প্রশ্ন নিয়ে সরাসরি নবনির্বাচিত যে 2জন জনপ্রতিনিধি বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। কতক্ষণ অপেক্ষা করবে? বুঝতে পারছি না কতক্ষণ করতে হবে।
অলরেডি তো 2.5 ঘন্টা হয়ে গেল, 1.5 বছর না কেটে যায় অপেক্ষা করতে করতে। 1.5 বছর কেটে যাবে এই শপথটা না নিয়েই? বুঝতে পারছি না, কারণ আমরা তো বাই ইলেকশনে নির্বাচিত হয়েছি, আর এই টার্ম শেষ হতে আর মাত্র 1.5 বছর বাকি। তো 1 মাস তো হয়েই গেল। আজকে আমরা বসলাম, অপেক্ষা করা শুরু হয়েছে 12টা থেকে, এখন 2:30 বেজে গেল। তাই বলছি যে হয়তো 1.5 বছরই কেটে যাবে, টার্মটাই হয়তো শেষ হয়ে যাবে। কি বলবো, এটা তো আমরা ডিসাইড করি না। আমাদের তো শপথ বাক্যটা পাঠ করানো হোক, এটাই আমরা আবেদন করছি বারবার। আপনার এক হাতে দেখা যাচ্ছে সার্টিফিকেট, রেয়াত সাহেবেরও তাই দেখা যাচ্ছে, আর একদিকে প্ল্যাকার্ড, এবং আপনি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের একটা সংবিধানের বইটা নিয়েও বসেছেন। কি, কেন? না, আমরা তো সংবিধানের ঊর্ধ্বে কেউ নই, আমরা সংবিধানকে পুজো করি, রাইট? তো আমি বোঝার চেষ্টা করছি যে আমি আর আমাদের রিয়াদদা আমরা অন্যায়টা কি করেছি, মানে নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী কী করেছি। কারণ আমরা তো মানুষের ভোটে জিতে এসেছি, সেইটা অন্যায় নাকি যে প্রতীক থেকে দাঁড়িয়েছিলাম সেইটা অন্যায়, নাকি বাই ইলেকশনে দাঁড়িয়েছিলাম সেইটা অন্যায়? কি অন্যায় করেছি বুঝতে পারছি না, কারণ আমরা তো নতুন, আমরা জানি না। আমাদেরকে অর্ধেক ইনফরমেশন দেওয়া হচ্ছে, আমাদেরকে রাজভবনে যেতে বলা হয়েছে অবশ্যই, কিন্তু সেখানে বলা হয়নি যে কে আমাদের শপথ বাক্যটা পাঠ করাবেন। তো সেইটা আমাদের জানার জন্য আমরা ওনার কাছে আবেদন জানিয়েছিলাম, উনি উত্তর দেননি কোনো। উনি আমাদেরকে বলছেন যে না, জিতে শপথ না নিয়ে এই হবে ওই হবে না, ইয়ে করলে আমরা তো আইনি পথের কথা বলেছিলেন। প্রদীপ্ত হাতে সময় নেই, ধন্যবাদ তোমাকে, তুমি কথা বলো। দেখুন কি হচ্ছে আমরা জানি না। বিধানসভার বাইরে সায়ন্তিকা রেয়াত অপেক্ষা করছেন রাজ্যপালের জন্য, রাজ্যপাল দুপুর 2টো পর্যন্ত অপেক্ষা করছিলেন রাজভবনে এই দুজনের জন্য। হচ্ছেটা কি? ইগোর লড়াইতে ফাইনালি মানুষটা পরিষেবা পাবে তো যারা ভোট দিলেন। শেষ করব নিউজের 2, সঙ্গে থাকুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.